গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। আমি প্রত্যেক দিনই কিন্তু আমার নিজের লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকে একটু অন্যরকম জিনিস, খুশির মুহূর্ত শেয়ার করব। এখন সকাল বাজে 5টার দিকে ঘুম থেকে উঠেছি। কেন বলো তো? আজকে আমি আমার পুচকুকে দেখবো। মাও কিন্তু উঠে গেছে, কেউ উঠেনি বাড়ির। সকালে ঘুম থেকে উঠে মা ওইদিকে কিন্তু তার লাগাচ্ছে, মানে আমাদের বাড়িতে মোটর দিয়ে জল দেওয়া হবে, আমাদের বাড়ি থেকে জমিতে জল দেওয়া হবে। তো ওইদিকে মা তার লাগাচ্ছে, আর এপাশে কিন্তু মিটার লাগিয়ে নিয়েছে, কারণ এখন মিটার ছাড়া কিন্তু একদমই জল দেওয়া যায় না। তো সেই কারণে মিটারটাও লাগিয়ে নিয়েছে। আর আমি এসে ঝটপট করে ভাতটা বসিয়ে দিচ্ছি। হাঁড়ির ভেতরটা কোনো রকমে ধুয়ে এনেই আমি কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি। আজকে আর শুধু ভেতরটাই ধুয়ে নিলাম, বাইরেটা আজকে আর ধুইনি, কারণ অনেকটা সময় লাগবে তাই। সকাল 5:30টার মতো বাজে, এখনও কেউ উঠেনি জানো। আমাদের বাড়িতে মা আর আমি উঠে গেছি, আর কেউ উঠেনি। এদিকে দেখো, জেঠিদেরও দরজা বন্ধ। এদিকে মা আর আমি উঠে গেছি। মা সকাল সকাল উঠান টুঠান সব কিছু ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছে, গরুর চারির জল দিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু আমি সকাল সকালে ভাত বসিয়ে দিচ্ছি। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 5:30টার মতো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি এক জায়গায় এখন যাব। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই বুঝে গেছো তোমরা। আজ আমি প্রথম আমার পুচকুকে আমি দেখতে পারবো। তো আমাদের বাড়িতে না আমি আর মা দুজন চলে গেলেই রান্নার লোক থাকে না। তো সকাল সকাল ভাতটা বসিয়ে যাব, তারপরে অন্য কিছু কি রান্না হয় সেগুলো। আর হাঁড়িটা একদমই আজকে ধুয়ে বসালাম না, কারণ এখন অনেকটা সময় লাগবে। ভেতরটা ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, শুধু হাঁড়ির ভেতরটাই ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, কারণ এখন আমার অনেকটাই সময় লাগবে হাঁড়ি ধুতে গেলে। তাই ভেবে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিলাম। মা বলছিল হাঁড়িটা ধুয়ে বসাতে পারলি না, ভাতটা এভাবে বসিয়ে দিই, এমনি তাড়াহুড়া লেগে যাবে। রাতের বেলা প্রত্যেকটা দিনে কিন্তু এই দুধগুলোকে আমরা উতল করে তারপর কিন্তু নিয়ে রাখি ফ্রিজে, না হলে এখানেই রেখে দেওয়া হয় ঢেকে। কালকে মা ফ্রিজে রেখেছিল, আর ফ্রিজের মধ্যে একদমই ঠান্ডা হচ্ছিল না, কারণ এদিকে ভোল্টেজ একদমই কম। তো দেখো দুধটা কিন্তু ফেটে গেছে। কালকে রাত্রেবেলা দুধটা জাল দিয়ে রাখা হয়েছে, দেখো ছানা কেটে গেছে একটু সময়ের মধ্যেই, মানে শুধু এই রাতটার পোয়াতেই ছানা কেটে, কারণ গরমটা যা পড়েছে এই গরমের মধ্যে দুধ রাখাটাও মুশকিল। ছানা কেটে গেছে, আর চা হবে না। দেখি মাকে বলে, আমাদের বাড়িতে তো আবার চা ছাড়া হয় না, যদি দোকান থেকে দুধ এনে চা করে। আর এত সকাল সকাল দোকান তো খুলবেও না, পরে চা করা যাবে। তো ছানাটা কেটে গেছে, এখন রেখে দিই এটা বন্ধ করে। ওইদিকে আমি উনানটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আর প্লিজ আজকে কেউ খারাপ কমেন্ট করো না যে উনানটা এরকম। আজকে আমি তাড়াতাড়ি কিন্তু এই কারণেই বসিয়েছি, আমার সময় চলে যাবে এগুলো এখন করতে গেলে। প্রথম যখন হাঁড়িটা বসিয়েছিলাম তখন কিন্তু সাইডগুলোকে আমি পরিষ্কার করিনি, এভাবেই বসিয়ে দিয়েছিলাম। এখন এই যে সাইডগুলোকে আমি ভালো করে ছাই দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। আর যতই তুমি প্রথম রান্না করবে, মানে প্রথম যখন বসাবে, যতই তুমি সাইডগুলোকে ধুয়ে এনে রান্না করো না কেন, তারপর কিন্তু এই সাইডগুলোকে ভালো করে এভাবে ছাই দিয়ে মুছে নিতেই হয় উনানে রান্না করলে। তো আমি আগে কিন্তু সেভাবে আর ধুইনি, এখন কিন্তু একদম উনানের মধ্যে ছাই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে পরিষ্কার করে নিলে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এদিকে আমার উনুনটাও কিন্তু বেশ জ্বলে গেছে। 7টার মধ্যে কিন্তু আমাদের রওনা দিতে হবে, মানে বাড়ি থেকে বেরোতে হবে। গাড়ি তো সকাল সকালে এখানে পেয়ে যাব, বাড়ির সামনে দিয়ে এখন গাড়ি চলে। তো সেই কারণে কিন্তু আর বেশি দেরি করব না, ভাতটা কোনো রকমে রান্না করেই কিন্তু আমরা বেরিয়ে যাব। কোথায় তো রেডি হয়ে গেছি, তো তোমাদের সামনে আর আসতে পারিনি তখন। এখন পুরোপুরি রেডি, যে জামাটা পরেছি, ব্যাগপত্র সব কিছু নিয়ে নিয়েছি। কিছু খাইনি, কারণ খাওয়া যায় না নাকি, আলট্রাসাউন্ড করলে একদম খালি পেটে যেতে হয়। এদিকে আমিও রেডি, মাও রেডি, এখনই চলে যাব। আর বাড়ির সামনে দিয়েই তো এখন গাড়ি চলে, সেখান থেকেই যাব। তো চলো যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমি বাড়ির সামনে গিয়ে দেখলাম যে গাড়ি আসছে না, আর মাকে বলছি এখনই গাড়ি আসবে, কারণ কিন্তু পুরো 8টা বেজে গেছে। যেখানে আমাদের 7টার সময় বেরোনোর কথা, সেখানে আর 7টার সময় বেরোনো হয়নি, 8টা বেজে গেছে। মাকে বললাম, মা বললো যে তুই যা, আমি একটু পানটা মুখে দিয়ে আসছি। আমার মা পান ছাড়া কিন্তু বাড়ি থেকে বেরোতেই চায় না, কারণ আমার মার পান খুব প্রিয়। পান জিনিসটা মার লাগবেই প্রত্যেকটা দিন। তো আমি এদিকে কিন্তু হাঁটতে হাঁটতে বাড়ির সামনের দিকে যাচ্ছি, মানে যেখানে আমাদের গাড়ি যায় সেখানে যাচ্ছি। আমি একটু আস্তে আস্তেই দেখি যে গাড়ি চলে এসেছে। মাকে
মাকে আমি কিন্তু জোরে ডাক দিচ্ছি, মা গাড়ি চলে এসেছে। মাও কিন্তু পানটা কোনো রকমে মুখে দিয়ে দৌড়ে চলে এলো গাড়ির এখানে। তো সেখানে গাড়িতে উঠলাম, উঠে আমাদের চৌপতিতে নামিয়ে দেবে। তো এই যে এটা আমাদের বাড়ির সামনের গাড়ি। তো এখানে এখন উঠবো, ওঠার পরে কিন্তু আমাদের এখান থেকে চৌপতি নামিয়ে দেবে। চৌপতি থেকে তারপর আমরা কোচবিহারের গাড়ি ধরবো। এই যে আমরা কিন্তু এখন কোচবিহারের গাড়ি ধরেছি। তো এখন এই বাসে করে আমরা কোচবিহার পর্যন্ত যাব। আর কোচবিহারে আরোগ্য নামে কিন্তু একটা মানে ইউএসজি সেন্টার, ইউএসজি আছে, তো সেখানে করবো ইউএসজিটা। আরও অনেক কয়টা আছে, তো সেগুলোতে করবো না। আরোগ্যটা আমি আগেও গেছিলাম, আরোগ্যটা আমি চিনি, তো ভাবছি সেখানেই করব। মা আর আমি দুজন এই যে এখানে বসেছি। আর আজকে গাড়িতে আমি এক ফোঁটাও ঘুমাইনি, মা ঘুমিয়ে গেছিলো গাড়িতে। মায়ের নাকি এখন গাড়িতে উঠলে ভীষণ ঘুম পায়। তো আমরা চলে এসেছি। তারপর এখানে এসে নাম লেখানো হয়ে গেছে, মানে আমার যে প্রেসক্রিপশনটা আছে, প্রেসক্রিপশন, তো সেটা সেখানে দেওয়া হলো। দেওয়ার পরে নাম লেখানো হয়ে গেছে। বলেছে 1 ঘন্টার মধ্যেই নাকি আমাকে ডাকা হবে। তো 1 ঘন্টা লাগেনি, 15 মিনিট হতে না হতেই আমাকে ডেকে নিয়েছিল, কারণ নাম পড়েছিল আমার 6 নাম্বারে। তো ভেবেছিলাম প্রথমে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা কিন্তু পৌঁছতে পারবো না, দেরি হবে দেরি হবে, কিন্তু দেখছি যে না, অনেকটা দেরি হয়নি, আমরা পৌঁছে গেছিলাম ঠিক টাইমে। তো এখানে প্রথমে একটা দিদি ইউএসজি করে বেরোলো। তো আমার সত্যি খুব ভয় লাগছিল যে আজকে ফার্স্ট টাইম আমার পুচকুকে দেখবো। মনের মধ্যে একটা অন্যরকমই কাজ করছিল, মনের মধ্যে একটা অন্যরকমই ভালো লাগা, মানে দুটোই ছিল, ভালো লাগা খারাপ লাগা। জানি না পরবর্তীতে কী হয় না হয়, কোন সমস্যায় পড়ি, বা অনেক রকম টেনশন মাথার মধ্যে থাকে। তারপর আমাকে একজন নার্স এসে বলল, কিছু খেয়ে এসেছো? তো আমি বললাম আমি না, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তো বললো কিছু খেয়ে আসো। তো আমি সকাল সকাল আর এখানে কি খাবো, তো চলে এসেছিলাম একটা পুরীর দোকানে। তো এখানে পুরি আর সাথে ছিল একটা তরকারি, আলু, তারপর ঝিঙে, পটল সব কিছু দিয়ে কিন্তু একটা সুন্দর তরকারি ছিল। তো মা আর আমি দুজনে ভাবলাম যে এটাই খেয়ে নিই, এটা খেলে পেটটা একটু ভর্তি হবে। তারপর ইউএসজিটা করে এখানে পাশে মামার বাড়ি আছে, ওখানে গিয়ে ভাত খাবো, কারণ মামি জানে আমরা কোচবিহারে এসেছি, ওদের বাড়িতে না গেলেও ভীষণ খারাপ পাবে। আর মামি দুবার ফোনও করেছে যাওয়ার জন্য। তো ভাবলাম যে কি করা যাবে, আগে এটা খেয়ে নিই, এটা খেলে আমার তো ইউএসজিটা হয়ে যাবে, পেটটা ভরা থাকবে। আর আমি সত্যি জানতাম না যে এই ইউএসজিটা করতে গেলে পেট ভর্তির আগে, আর সেখানে আমার বলল যে যারা গর্ভবতী তাদের নাকি পেট ভর্তি করে খেয়ে তারপর ইউএসজি করা হয়। তো প্রথমে এক বাটি ঘুগনি, আর মানে ঘুগনি বলতে এটা ঘুগনির মতোই ছিল, সব সবজি ছিল, দিল, মাকে দিলাম, মা ওইদিকে খাচ্ছে, আর এদিকে দেখো পরোটা ছিল। পরোটাগুলো সত্যি খেতেও অনেকটা টেস্ট ছিল, ভালোই লেগেছিল আমার, খেয়ে একদম পেট আমার ফুলফিল ভর্তি। তো এটা খাওয়ার পর প্রায় 1.5 ঘন্টা আমাকে সেখানে বসে থাকতে হয়। তো নাম ছিল 6 নাম্বারে, প্রথম 4 জন হয়ে যাওয়ার পর একটা সেখানে নাকি কি অসুবিধা হয়েছিল, তারপর 1.5 ঘন্টা সেখানে বসেছিলাম রুমের ভেতরে। তো সেই রুমের ভেতরে বসে থাকতে থাকতে আমার পেটের কিন্তু আবার খিদে লেগে গেছিলো, কারণ দুটো আমি পরোটা খেয়েছিলাম আর অল্প একটু ঘুগনি খেয়েছিলাম, খিদে লেগে গেছে। আমি না সেরকম বুঝতে পারিনি যে আমার খিদে পেয়ে গেছে। তো সেখান থেকে আমাকে বলে যে আবার কিছু খেয়ে আসো। আমি না আবার বিপদে পড়ে গেছিলাম জানো, যে এখন কি খাবো আমি। আমাকে বলছে হয় পেট ভরে মিষ্টি খেয়ে আসো, না হলে পেট ভরে ভাত খেয়ে আসো। আর আমার না যখন থেকেই মানে বেবি এসেছে তখন থেকে আমি একদমই মিষ্টি খেতে পারি না। মিষ্টি জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে, খুব অসহ্যকর লাগে, মিষ্টি খেলেই উল্টি উল্টি ভাব হয়। তো মাকে বললাম মিষ্টি তো আমি খাবো না, মিষ্টি খেলে আমি উল্টি করে দেবো, শরীর খারাপ হবে, চলো ভাত খেয়ে আসি। এখন করার কিছুই নেই, ভেবেছিলাম তো মামাবাড়ি গিয়েই ভাত খাবো, কিন্তু এটা আর হলো না। মা আর আমি আবার যাব সেই মানে ইয়ের মধ্যে, সেখানে মানে ভাত খেতে। তো মা বলল যে বাদ দে, একটা পান খেয়ে নিই, মার মুখটা নাকি তেতা হয়ে গেছে, মানে তেতো হয়ে গেছে। তো মা বললো একটা পান খেয়ে নিই। তো এই দোকানে চলে এলাম পানের জন্য, বললাম যে জর্দা দিয়ে পান দাও। আমার মা কিন্তু জর্দা দিয়ে পান খেতে খুব ভালোবাসে, এই যে সবুজ জর্দার কোটাটা দেখছো, এটা দিয়েই কিন্তু আমার মা পান খায়। আর জর্দার পরিমাণ অনেকটা বেশি খায় জানো, মাকে না বললেও মা শোনে না। এদিকে কিন্তু এই যে দাদাটা বলছিল, আপনি এতটা পরিমাণ জর্দা খান, আর এই কৌটোটা আমার মায়ের 4 দিন কি 5 দিন যায়। মানে এখন যে তোমাদের সামনে আমি বলছি না, আমার মা শুনলে বকা দেবে, বলবে এগুলো বলতে হয়, এরকম করে বলে দেবে। তো সত্যি কি আমি মাকে বারবার বলি এভাবে পান খেও না, খেলে তোমারই ক্ষতি হবে, কিন্তু কি বলবো, মা তো বুঝে না। তো এখানে পানটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আবার হোটেল খুঁজতে লাগলাম কোথায় ভাত খাবো। তো যেখানে আছে হোটেল দীপিকা, তো মাকে বললাম কি করা যাবে, এখন এই হোটেল দীপিকার মধ্যেই ভাত খেতে হবে, না হলে এখন আর আলট্রাসোনোগ্রাফি আমি করতে পারবো না, মানে ইউএসজিটা আমি করতেই পারবো না, এই অসুবিধা হয়ে যাচ্ছে। তো মা আমাকে বলছে দেখ, আমি ভেবেছিলাম খাবো না, আর দেখ আমাকে দৌড় করাচ্ছে আজকে। বললাম দেখো তোমার নাতি নাতনি যেটাই হোক তোমাকে কিন্তু সেই মানে ভেজাল করবে, এরকমভাবে দুজনে মিলে বলছিলাম। আর কি করা যাবে, এখন তো খেতেই হবে।
সেখান থেকে আমাকে বলল যে যাও খেয়ে আসো, না হলে অনেকক্ষণ আমি বেডে গিয়ে শুয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা আমার পেটের মধ্যে সেই মেশিনটা দিয়ে মলম দিয়ে ঘোরালো, মানে একটা মলমের মতো থাকে না, সেটা দিয়ে অনেকক্ষণ পেটের মধ্যে দেখলো, কিন্তু কোনো জায়গায় জানো মানে বাচ্চার পাচ্ছিল না, হার্টবিট পাচ্ছিল না, আর বাচ্চাটা যেভাবে থাকার কথা সেভাবে ছিল না, বাচ্চা উল্টে গেছিলো। শুনে না সত্যি ভীষণ ভয় লেগে গেছে, আবার চোখ দিয়ে আমার টলমল করে জল পড়ছে, খুব কষ্ট হচ্ছিল তখন যে কি হলো, এমন কেন হলো, এমন তো হয় না কারো, আমারটা কেন এমন হলো। আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, আর আমি সেখানে বসে কান্নাও করে দিয়েছিলাম। তখন সেখানে ম্যাডামগুলো আমাকে বলল, কান্নার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, তুমি পেট ভরে ভাত খেয়ে আসো। আমি বুঝতেই পারিনি যে আমার খিদে পেয়েছে, বেবির নড়াচড়াটা টের পাচ্ছিলাম যে বেবিটা খুব নড়ছিল তখন, কিন্তু নড়তে নড়তে সেই মানুষটা যে এইদিকে আমার উল্টে গেছে সেটা আর আমি বুঝতে পারিনি। ভীষণ কান্না করেছিলাম সেখানে বসে বসে, 1.5 ঘন্টা ভিতরে বসে থাকার পর মানে এতটাই কষ্ট হয়ে যাচ্ছিল আমার, আমি এখানে বসে বসে কিন্তু সমানে কান্না করছিলাম। আর এই যে নার্সটা দেখতে পাচ্ছ, এই দিদিটা এসে আমাকে বলল, কান্না করবে না, তুমি যাও, কান্না করলে বেবিটার কষ্ট হবে, তুমি যাও গিয়ে পেট ভরে ভাত খেয়ে আসো। এখন আর করার কিছু নেই, এখন গিয়ে পেট ভরে ভাত খেতে হবে। যেখানে আমার 6 নাম্বারে নাম ছিল, সেখানে তারপর আমাকে বললাম যে দিদি আমার তো 6 নাম্বারে নাম ছিল, আমার বাড়ি তো অনেক দূর, তারপর আমি কখন তো আপনার কাছে এসে দেখাবো। তো বললো তুমি ভাত খেয়ে এসে একটু হাঁটাহাঁটি করে এসে আমাদের নক করবে, তাহলে তোমাকে ডেকে নেব। তো বললাম ঠিক আছে, এখন কিছু করার নেই, ভাত খেতে যেতেই হবে। একটা সমস্যায় পড়েছি, আমার আলট্রাসোনোগ্রাফি হয়েছে ওখানে একবার, মানে বেবি উঠে গেছে, পজিশনের মধ্যে নেই, যে পজিশনে থাকার কথা ওখানে নেই, অন্য সাইডে চলে গেছে, হার্টবিটটাই পাওয়া যাচ্ছে না। বললো 1 ঘন্টা পর আবার কিছু খেয়ে আসতে বললো। আমি প্রথমে এসেই পুরি খেয়েছি, এখন আবার গিয়ে ভাত খাবো, ও পেট ভর্তি করে খেয়ে আসতে বললো, তো দেখি কী হয়। চলো, দুজনে বেরিয়ে পড়লাম, মা আর আমি, এখন ভাত খেতে যাব। মানে সত্যি এতটাই খারাপ লাগছিল যে এই রোদটার মধ্যে বারবার বেরোনো, আর এই বারবার এসির ঘরে ঢোকা। এসি কিন্তু আমার একদমই সহ্য হয় না, কারণ দেখো ফ্রিজ বাড়িতে আছে, ফ্রিজের জল খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে। কুলার যেমন ঠান্ডা একটা হাওয়া আসে সেটাও সহ্য হয়, কিন্তু এসিটাও কিন্তু খুব ক্ষতিকর। তো কি করব বলো, এখন খেতেই হবে। তো মা আর আমি হোটেল খুঁজতে খুঁজতে এই দীপিকা হোটেলে চলে এলাম, এখন এটার মধ্যে ভাত খাবো। প্রথমে মা বলছিল চল নিরামিষ খাই, বললাম নিরামিষটা খাবো না, চলো মাছ ভাত খাই। তো রুই মাছ আর ভাত অর্ডার দিয়েছিলাম, তো সাথে দিয়েছে একটা কাঁচা পেঁয়াজ, লেবু, রুই মাছ, আর সাথে এই যে বটবটি আলু ভাজা, তার সাথে একটা মুড়ি ঘন্ট ছিল। তো হ্যাঁ, খাওয়াটা ভালোই লেগেছে। তো পেট ভরে এখন এখানে খাবো। আর খিদে যে পেয়েছে ততটা আমি বুঝতে পারিনি, তা মানে খিদে পাওয়াটা আমি তাকে দেখেই মানে বুঝেছি, মানে সে আমার পেটে নড়াচড়াটা বেশি করছিল। আর আমি যখন খাচ্ছিলাম তখনও আমার চোখ দিয়ে জল, কারণ ভীষণ খারাপ লাগছিলো। এরকম সহজে কারো হয় না, কারো এরকম শুনিনি আমি কোনোদিন। যখন মানে নার্সরা বললো এরকম কথা শুনে সত্যি একটা অন্যরকম আতঙ্কে চলে গেছিলাম আমি। তারপর কোনো রকমে নিজেকে শান্ত করে এখানে খেতে বসেছি, কিন্তু মানে মুখ দিয়ে আমার একদমই খাওয়া নামছিল না, গলা দিয়ে আমার খাওয়া নামছিল না। কারণ এই অবস্থায় আমি কী করে খাই বলো, এতটাই খারাপ লাগছিল আমার। তো কোনো রকমে ভাতগুলো খেলাম, খেয়ে চলে এসেছি এখানে। আসার পর আমার ইউএসজিটা হয়ে গেল, মানে তখন একদম ঠিকঠাক হয়ে গেল, সব পজিশন ঠিক আছে, বাচ্চার পজিশন, হার্টবিট সব ঠিক আছে। সব কিছু মিলিয়ে আমি খুব এখন খুশি। মানে যখন দেখলাম যে না সব কিছু ঠিক আছে, তারপর আমাকে বলল যে 2 ঘন্টা পর তোমাকে রিপোর্ট দেব, ততক্ষণে একটু মামার বাড়ি ঘুরে আসি। কাজ হয়ে গেছে আমাদের, রিপোর্ট দিবে বলল 1.5 ঘন্টা কি 2 ঘন্টা পর। তো আমরা এই সাইডটাতে একটু এলাম, এদিকে আমার একটা মামা বাড়ি আছে, এদিকে এলাম ঘুরতে। আর 1.5 ঘন্টা 2 ঘন্টা ওখানে কি আমাকে বসে থাকবো, যা গরম। মা বলো চল মামা বাড়ি দিয়ে ঘুরে আসি। এখানে হচ্ছে আমার মার জ্যাঠাতো ভাইয়ের বাড়ি। তো এলাম, আমি ছায়ার মধ্যে দাঁড়িয়েছিলাম, প্রচুর গরম। আর মা ওদিক থেকে যাচ্ছে রাস্তা দিয়ে। বৌদিকে ফোন করলাম, বৌদি আসছে, মানে বাড়িতে একটু ভেতরে, তো আমরা চিনি না, আমি তো কোনোদিন আসিনি। তো মা খুঁজছে কোথায় যেন, ও মা পেয়ে গেছে, চলো যাই এখন সেই বাড়িতে। এই রোডটা দিয়ে মামার বাড়ি যেতে হয়, তো এদিকে এখন মামার বাড়িতে ঢুকবো। আর এটা কে জানো, তোমাদেরকে বলবো, আমার মা বাড়ি। তো আমি কোনোদিনই মামা বাড়িতে আগে আসিনি, তো অনেকবার আমি বলতো ফোন করে আসি ঘুরে যান। কোচবিহার এলে না সেরকম সময় থাকে না যে 2-2.5 ঘন্টার জন্য মামা বাড়িতে ঘুরবো, একটু ভেতর থেকে তো, তাই ভাবলাম যে না এখন তো আমার অনেকটা সময় আছে হাতে, তো চলো ঘুরে আসি। তারপর মা, মামি, বৌদি সবাই কিন্তু এখানে গল্প করছিল, মানে কি অবস্থা আমার সব। আর এখানে কিন্তু আমার একটা ভাস্তিও আছে, তো ভাস্তি কিন্তু খুব সুন্দর করে আমাকে পিপা পিপি ডাকছিল। সবাই এখানে গল্প করছিল যে
কেন এরকম হয়েছে এগুলো। তো আমি কখনো কিন্তু এই হচ্ছে আমার মামা, মানে মা জ্যাঠার তো ভাই। তো এই হচ্ছে মামা। মামা কিন্তু এখন আমাদের মধ্যে নেই। মামা অনেকদিন আগেই মারা গেছেন। প্রায় হলো ৩-৪ বছরের উপরে হলো মামা মারা গেছেন। আগে খুব আমাদের বাড়িতে যেত, খুব ভালোবাসতো আমাকে, ভাইকে, আমাদের যতগুলো বোন আছে সবাইকে খুব ভালোবাসতো। মামার কোনো মেয়ে ছিল না, তো একটা দাদা আছে, মানে শুধু একটা ছেলে আছে। খুব ভালোবাসে মামা আমাদের। দাদাটাও আমাদেরকে খুব ভালোবাসে। দাদাটা মাঝে মধ্যে আমাদের বাড়িতে যায়। দাদা কিন্তু আজকে এখন বাড়িতে নেই। দাদা আমার ওষুধের ব্যবসা করে, মানে ওষুধ দোকানে সেল করে, তো ওই কাজগুলো করে, তো সেখানেই চলে গেছে দাদা কাজে। আর এই যে বৌদি আমরা আসতেই ব্যস্ত হয়ে গেছে, কি দেবে না দেবে, মিষ্টি, চা কি দেবে সব কিছু ব্যস্ত হয়ে গেছে। আমি বললাম যে আমি কিছু খাবো না, আমি একটু শুবো। তো এসে আমি বৌদির ঘরে কিন্তু শুয়ে আছি, কারণ আমার আর ভালো লাগছে না, সারাদিন এই রকম টায়ার্ড অবস্থা, শরীরটা আর ভালো লাগছে না। তো বৌদি বললো তুমি একটু ঘুমিয়ে নাও। আমি বললাম না, 2 ঘন্টা যদি আমি ঘুমোই তাহলে আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। তো শুয়ে শুয়ে একটু রেস্ট করলাম। আর ভাস্তিটার সাথে এখানে মজা করছিলাম, আনন্দ করছিলাম। ও আমাকে খুব সুন্দর করে পিপি পিপি ডাকছিল। আর এই হচ্ছে আমার দাদা বৌদির ঘরটা। খুব সুন্দর লাগে এই জায়গাগুলো। আর জানো, আমরা গ্রামে থাকি কিন্তু আমরা এতটাও বাতাস গ্রামে পাই না, এখানে বৌদিরা যতটা বাতাস পায়। সত্যি ওদের বাড়িতে দেখছি প্রচুর হাওয়া, প্রচুর বাতাস। আর এদিকে ফ্যান চালিয়ে কিন্তু চুপচাপ শুয়েছিলাম। 2 ঘন্টার মতো রেস্ট টেস্ট করে একটু কিছু মিষ্টি টিষ্টি খেয়ে বেরিয়ে গেলাম। মামার বাড়িতে বসে রেস্ট করলাম 1 ঘন্টার মতো। মিষ্টি টিষ্টি খেলাম। আর ভাত খাইনি, কারণ ওখানে তো আমি ভাত খেয়েছি, নাহলে মামার বাড়িতেই খেতাম। আমাদের প্ল্যানই ছিল যদি দেরি হয় মামার বাড়িতে ভাত খাবো, কিন্তু কাজটা যখন হয়নি তাই ওখানেই ভাতটা খেয়েছি। আর ওখানে বলছে যে ভাত না খেলে নাকি হবেই না। এখন হেঁটে হেঁটে একটু যাবো, গেলেই ওখানে টোটো পাবো। ওখান থেকে একদম যেখানে আমি আলট্রাসোনোগ্রাফি করেছি সেখানে গিয়ে তারপর টোটোটা যায় নাকি, একটা টোটোকে বললাম, ও যাবে না। দেখি সামনে এগিয়ে যাই, অনেকগুলো টোটো আছে। বুড়ির পাট, বঙ্কিম শহরে হলো। প্রচুর রোদ আর প্রচুর গরম। আকাশটা দেখো কি সুন্দর। আর আজকে আমি আমার পুচকুকে দেখেছি, তোমাদেরকেও দেখাবো বাড়ি গিয়ে। চলো বাড়ি যাই, পরে কথা হবে তোমাদের সাথে। সেখান থেকে রিপোর্টটা নিই, নিয়ে বাড়ি যাই, পরে কথা। সব কিছু কাজ কমপ্লিট, প্রায় সন্ধে নেমেই এসেছে। আমরা যাচ্ছি এখন, রওনা দিচ্ছি বাড়ির পথে। আর দেখো আকাশটা কি ভালো লাগছে। এতক্ষণ মনটা ভীষণ খারাপ ছিল, আকাশ দেখলেও ভালো লাগছিল না, কোনো কিছু দেখেও মনটা শান্তি লাগছিল না, একটা অন্যরকম ভয় কাজ করছিল। যখন রিপোর্টটা পেলাম হাতে, দেখলাম যে সব কিছু নর্মাল, আমার পুচকুকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, তখন আমার অনেকটাই মনে শান্তি হলো, অনেকটাই ভালো লাগলো যে না, আজকে আমি আমার পুচকুকে দেখতে পেরেছি, অনেকটা আনন্দ হলো। তাই কিন্তু আকাশ বাতাস সব কিছুই ভালো লাগছে এখন। এতক্ষণ কিন্তু কিছুই ভালো লাগছিল না, কোনো কিছুতেই মন টিকছিল না। মনে হচ্ছিল ঠিক কখন আমি ভালো রিপোর্ট পাবো, কখন আমি বুঝতে পারবো বা শুনতে পারবো যে আমার পুচকুটা ভালো আছে। তো তারপর গাড়িতে একটু আমিও ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আসার সময় মা ঘুমিয়েছিল, যাওয়ার সময় এখন আমি একটু ঘুমোচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম যে এখনও অনেকটা সময় আছে বাড়ি যাওয়ার। 10 মিনিট ঘুমিয়েছিলাম তো, এখনও অনেকটা সময় আছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমার পুচকুর ফটো। আর আমি সেভাবে পুচকুর ফটো নিয়ে ভিডিও করিনি, যতটুক মানে ফটো তুলেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরাই বলবে দেখে, তোমরা অনেকেই হয়তো আগে মা হয়েছো, জানবে যে আমার ঠিক পুচু কেমন আছে। এই একটা রিপোর্ট, আমি কিন্তু রিপোর্টের কোনো মাথামুন্ডু কিছুই বুঝছি না। হার্টবিটটা শুধু নিচেরটা বুঝছি, যেটা হচ্ছে হার্টবিট। আর সাথে ছোট্ট করে একটা ফটো যেটা ছিল, সেটা হচ্ছে এই যে আমার পুচকু, তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার সোনা। তো এই যে এভাবে দেখা যাচ্ছে, দেখে কিন্তু অন্যরকমই একটা ভালো লাগা কাজ করে যে না, আজকে আমি আমার সোনাটাকে দেখতে পেরেছি। আর কি সুন্দরভাবে পেটের ভেতরে রয়েছে। যখন লাথি মারে তখন পাটা ঠিক এরকম করে থাকে। আমি যখন ইউএসজি করছিলাম তখন সে যে পেটের মধ্যে আমার নড়াচড়াও করছিল, আমি কিন্তু পুরো বুঝতে পারছিলাম। আর ইউএসজি করার সময় কিন্তু আমাকে দেখিয়েওছিল ম্যাডাম, আমাকে বলেছিল তুমি কি দেখবে, দেখতে চাও? তো বলেছিলাম হ্যাঁ দেখতে চাই আমি। তো আমাকে কিন্তু দেখিয়েছিল, আমি তখন দেখেছি মন ভরে আমার পুচকুকে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো প্লিজ আশীর্বাদ করো যেন আমার পুচকু খুব ভালো থাকে।